মাই অডিও বুকে শুনছেন হুমায়ুন আহমেদ লিখিত উপন্যাস মেঘের উপর বাড়ি। পড়ছি বইটির দ্বিতীয় পর্ব। পাঠিয়েছি সজল। ধন্যবাদ। লাশকাটা ঘরের পলিথিনে বিছানো নোংরা টেবিলে আমার শরীর চিত হয়ে আছে। গায়ে কোনো কাপড় নেই। টেবিল থেকে ফিনাইলের কঠিন গন্ধ আসছে। ঘরের জানালা আছে। জানালায় হলুদ রঙের পর্দা ঝুলছে। পর্দা নোংরা। সেখানে কিছু বড় বড় নীল রঙের মাছি বসে আছে। মাছিগুলো কিছুক্ষণ বসে থাকে, আবার উড়াউড়ি করে পর্দার উপর বসে। ঘরের চারটা দেয়ালের একটাই চুনকাম করা হয়েছে। সেখানে কেউ নোংরা কথা লিখেছে। নোংরা কথাটা এইখানে লাশের পোদ হয়। যে কথাটা লিখেছে সে নিজেকে অন্ধকারে রাখতে চাইছে না। মহৎবানের নিচেই সে লিখেছে ইতি জসিম, তার নিচে মোবাইল ফোনের নাম্বার। ঘরে নিশ্চয়ই অসহনীয় গরম। মুখে রুমাল চেপে দাঁড়ানো ডাক্তার দরদর করে ঘামছে। ডাক্তারের চেহারা সুন্দর, ফ্রেঞ্চ কাট দাড়ি, চোখে সোনালি চশমা। ডাক্তার মাঝে মাঝে মাথা উঁচু করে সিলিং ফ্যানের দিকে তাকাচ্ছে। সিলিং ফ্যান শব্দ করে ঘুরছে, তবে কোনো বাতাস পাওয়া যাচ্ছে না। টেবিলের কাছে কাঁচি ও ছুরি হাতে ডোম দাঁড়িয়ে আছে। ডোমের গা খালি। ঘোর কৃষ্ণ বর্ণের বেটে মানুষ। তারা সারা শরীরে ঘন লোম। নির্দেশের অপেক্ষা। ডাক্তার বললেন, পেটটা কেটে শুধু স্টমাক বের করো, ভিসেরা হবে। ডোম বলল, ফুসফুস কলিজা নিকালব না? বললাম তো শুধু স্টমাক। এত কথা বলো কেন? কাজ শেষ করো, গরমে মারা যাচ্ছে। ডোম পেট কাটার বদলে ফ্যানের সুইচ অফ করে দিল। ডাক্তার ক্ষিপ্ত গলায় বলল, ফ্যান বন্ধ করলা কেন? ফ্যান চললে কাম করতে পারি না। ইয়ার কি করো? ফ্যান চললে কাজ করতে পারো না? ফ্যান চালাইয়া দিতেছি। কাটাকাটি আপনি করেন, আমি কাটব না। আর আমার সঙ্গে মিজাজ করবেন না। কালো ডোম মিজাজের ধার ধারে না। কাজ করবে না? না, যান রিপোর্ট করেন, আমার চাকরি খান। দেখি আপনি কত বড় চাকরি খাওয়ানেওয়ালা। ডোম দরজার দিকে এগোচ্ছে। ডাক্তার ভীত গলায় বলল, ঠিক আছে, ফ্যান বন্ধ করেই কাজ করো, অল্পতে চেতে যাও কেন? চলন্ত ফ্যান বন্ধ হয়েছে। মাছিরা পর্দা ছেড়ে আমার মুখের চারপাশে উড়াউড়ি করছে। কখন নামবে বুঝতে পারছে না। যতই সময় যাচ্ছে আমার শীত বাড়ছে। শীতে শরীর কাঁপছে না। আমার শরীর বলে কিছু নেই। শীতের অনুভূতি বাড়ছে। একবার ঠান্ডা বাতাস আসে। সেই বাতাস কিছুক্ষণ স্থায়ী হয়, তারপর বাতাস হঠাৎ থেমে যায়। শীত মনে হয় এই বাতাস নিয়ে আসছে। ঠান্ডা বাড়ার হার কি এক্সপোনেনশিয়াল? তাহলে একটা সময় আসবে যখন আমরা এক্সপোনেনশিয়াল রেখার কাছে চলে আসব। সেই সময় শীত অসহনীয় পর্যায়ে বাড়তে শুরু করবে। কালো ডোম কাটাকাটি শুরু করেছে। আমার দেখতে ইচ্ছা করছে না, কিন্তু উপায় নেই, দেখতে হচ্ছে। দৃষ্টি অন্যদিকে ফেরানোর ব্যবস্থা এই জগতে নেই। মাছি যেমন চারদিক দেখতে পায়, আমিও পাচ্ছি। ডাক্তার চোখ বন্ধ করে জানালার হলুদ পর্দার দিকে তাকিয়েছিল। সে হঠাৎ চোখ মেলে এক পলকের জন্য শবদেহের দিকে তাকিয়ে ছুটে দরজা দিয়ে বের হয়ে গেল। ডাক্তার পেটে হাত দিয়ে লাশকাটা ঘরের বারান্দায় বসে বমি করছে। আহা বেচারা, কি যেন হয়েছে। মুহূর্তের জন্য আমার দৃষ্টি অস্পষ্ট হয়ে আবার স্পষ্ট হয়েছে। আমি অবাক হয়ে দেখি বড় মামার ফার্মেসি। এইমাত্র ফার্মেসি খোলা হয়েছে। বাচ্চা একটা ছেলে মেঝেতে পানি ছিটিয়ে ঝাড় দিচ্ছে। বড় মামা কাউন্টারে বসে আছেন। তিনি বললেন, পত্রিকা এখনো আসে নাই? কাজের ছেলেটা বলল, আসলে তো আমাদের সামনেই থাকতো, পত্রিকা কি আমি বাড়ি নিয়ে যাই? বড় মামা বললেন, একটা সহজ প্রশ্ন করেছে, সহজ উত্তর দিবি, সবসময় চ্যাটাং চ্যাটাং, যা তোর চাকরি নট। কাজের ছেলে বলল, নট হইলে নট। সে ঘর ঝাড় দেওয়া শেষ করে বলল, চা আনব? আন। দুধ চা না রং চা? বড় মামা বিরক্ত গলায় বললেন,
আমি যে রং চা খাই তুই জানিস, প্রতিদিন রং চা এনে দিস। কেন জিজ্ঞেস করলি রং চা না দুধ চা? প্রতিদিন রং চা খাইলেও আজ দুধ চা খাওয়ানোর ইচ্ছা হইতে পারে, এই জন্যে জিগাইছি। তোর চাকরি নট, বেতন নিয়ে চলে যা। আপনার চাটা দিয়া তারপর যাই। কাজের ছেলে ঘর থেকে বের হওয়ার পরপরই টেলিফোন বাজা শুরু করল। আমি বুঝতে পারছি কাদের টেলিফোন করেছে। সে আমার মৃত্যু সংবাদ দিতে শুরু করেছে। এটা তার প্রথম টেলিফোন। জীবিত মানুষের কোনো টেলিপ্যাথিক ক্ষমতা নেই, মৃতদের আছে। সবার আছে কিনা জানি না, অন্তত আমার আছে। আমি বড় মামা ও কাদেরের টেলিফোনের কথাবার্তায় মন দিলাম। হতভম্ব বড় মামা বললেন, কখন মারা গেছে? শেষ রাতে। ডেড বডি কি হাসপাতালে? যে না, দেশের বাড়ির দিকে রওনা হয়েছে। কখন রওনা হয়েছে? সকাল 7টায়। আমি কিছুই জানলাম না। ডেড বডি দেশের বাড়িতে রওনা হয়ে গেছে। রুবিনা কোথায়? উনি রেস্টে আছেন। রেস্টে আছেন মানে কি? শোবার ঘরে দরজা বন্ধ করে আছেন। রুবিনাকে টেলিফোন দাও। কেমনে দিব? দরজা বন্ধ। দরজা ভাঙো, কুড়াল দিয়ে দরজা কেটে ফেলো। কি বলছেন? হারামজাদা ঠসা, কানে শোনস না? কুড়াল দিয়ে দরজা কাট। এই বলেই তিনি চট করে উঠে দাঁড়ালেন। প্রায় সঙ্গে সঙ্গেই বুকে হাত দিয়ে কাউন্টারের পেছনে পড়ে গেলেন। হার্ট অ্যাটাক হয়েছে নিশ্চয়ই। অস্পষ্ট গো গো শব্দ হচ্ছে। অত্যন্ত বিপজ্জনক অবস্থা। আমি শুধু দেখছি, সাহায্য করতে পারছি না। আমি অবজারভার। কোয়ান্টাম ফিজিক্সের ক্লাসে ছাত্রদের অবজারভার কি তা অনেকবার পড়িয়েছি। অবজারভার হচ্ছে এমন একজন যার উপস্থিতি ছাড়া কোনো ঘটনা ঘটবে না, কিংবা ঘটনা ঘটবে কিনা তা অবজারভারের উপর নির্ভর করবে। মনে করো আকাশে পূর্ণচন্দ্র, চন্দ্রের পাশেই বড় একখণ্ড মেঘ। কোয়ান্টাম মেকানিক্স বলছে আকাশের চাঁদ একই সঙ্গে মেঘে ঢাকা এবং মেঘমুক্ত। একজন অবজারভার যখন চাঁদের দিকে তাকাবে তখনই শুধু নির্ধারিত হবে চাঁদ মেঘমুক্ত না মেঘে ঢাকা। প্রথম দিন যখন এই বক্তৃতা করি তখন এক ছাত্রী ভয়ে ভয়ে বলল, স্যার পুরো ব্যাপারটা ভুয়া বলে মনে হচ্ছে। আমি বললাম, কোয়ান্টাম ফিজিক্স হচ্ছে সম্ভাবনার জগৎ। সেখানে এই পৃথিবী, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সিও ভুয়া হবার সম্ভাবনা আছে। সম্ভাবনা যে একেবারে নেই তা নয়। আমি এখন কোয়ান্টাম মেকানিক্সের অবজারভার। আশেপাশের সব কর্মকাণ্ড সে শুধু দেখবে, কর্মকাণ্ডে অংশ নিতে পারবে না। বড় মামা মেঝেতে কাত হয়ে পড়ে আছেন। পড়ার সময় কাঠের চেয়ারে বাড়ি খেয়ে তার থুতনি কেটে গেছে, সেখান থেকে রক্ত পড়ছে। এতক্ষণ গো গো শব্দ করছিলেন, এখন সেই শব্দও নেই। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া দরকার। কে নেবে? আমি কোয়ান্টাম মেকানিক্সের অবজারভার। আমার কাজ শুধু দেখা। কাজের ছেলেটা ফিরেছে। তার হাতে চায়ের কাপ, বগলে খবরের কাগজ। এই খবরের কাগজ সে কিনে এনেছে। ছেলেটা বড় মামার স্বভাব খুব ভালো মতো জানে। বড় মামা চায়ের কাপে চুমুক না দিয়ে খবরের কাগজ পড়তে পারেন না। কাউন্টারে চায়ের কাপ ও খবরের কাগজ রেখে সে বলল, গেল কই? বলেই সে ঝাঁটা নিয়ে ফার্মেসির পেছনে চলে গেল। সেখানে ছোট একটা ঘর আছে। মাঝে মাঝে এই ঘরে শুয়ে মামা বিশ্রাম নেন। কাজের ছেলেটা তখন মামার পা টিপে দেয়। ফার্মেসির পেছনে ঘর ঝাড় দেওয়া হচ্ছে, তার শব্দ পাচ্ছি। যে ঝাড় দিচ্ছে সে এখনো আমার চোখের আড়ালে। চোখের আড়াল কথাটা ঠিক হলো না। চোখ নেই তখন আবার চোখের আড়াল কি? পুরনো স্মৃতি কিভাবে কিভাবে যেন থেকে যায়। আমরা এখনো বলি বাল্বটা দপ করে ফিউজ হয়ে গেল। অতি প্রাচীনকালে প্রদীপ জ্বলত। প্রদীপ নেভার সময় দপ করে শব্দ হতো। সেই দপ শব্দ এখনো আমাদের স্মৃতিতে আছে। আমরা বলছি বাল্বটা দপ করে নিভে গেছে। জীবিত মানুষের স্মৃতি সংরক্ষিত থাকে মস্তিষ্কে। একজন মৃতের স্মৃতি কিভাবে সংরক্ষিত হয়?
আমার স্মৃতি এখন কোথায় জমা? কাজের ছেলেটা ঘর ঝাড় দিয়ে ফিরে এসেছে। সে আবারও বলল, মানুষটা গেল কই? চা ঠান্ডা হইতেছে। ফার্মেসির পত্রিকা নিয়ে লোক এসেছে। সে বাইরে থেকে পত্রিকা ছুঁড়ে ফেলতেই কাজের ছেলেটি বলল, এত বেলা করে কাগজ দিলে আমরার পুষে না। স্যারের সকালবেলা কাগজ লাগে। আজ থেকে কাগজ বন, নগদ পয়সায় কাগজ খরিদ করব। মামার কাজের ছেলেটা কাগজ ভাঁজ করে কাউন্টারে রাখতে গেছে। একটু উকি দিলেই সে তার স্যারকে দেখতে পাবে। মনে হচ্ছে সে উকি দেবে। মামা কি মারা গেছেন? কোয়ান্টাম সূত্রে মামা এখন শ্রোডিঙ্গারের বিড়াল, একই সঙ্গে জীবিত এবং মৃত। কাজের ছেলে উকি দেওয়া মাত্র বিষয়টির মীমাংসা হবে। মামা কোনো একটি রিয়ালিটি গ্রহণ করবেন, হয় মৃত রিয়ালিটি অথবা জীবিত রিয়ালিটি। কাজের ছেলেটা পত্রিকা ভাঁজ করে রেখে চায়ের কাপ নিয়ে চলে গেল। মনে হয় চায়ের দোকানে কাপ ফেরত দিতে গেছে। আচ্ছা, আমি কি আপনা আপনি মামার শেফা ফার্মেসিতে চলে এসেছি, নাকি কেউ আমাকে এখানে নিয়ে এসেছে? আমাকে কিছু বোঝানোর চেষ্টা করছে। সেই কেউটাকে আর ডিভাইন অবজারভার, পবিত্র দর্শক, যিনি সব কিছুই দেখেন। মর্গের জানালায় বসে থাকা মাছি দেখেন, শবদেহের নাড়িভুড়ি কাটা দেখেন, আবার শেফা ফার্মেসির মালিকের কুকরিমুকরি হয়ে পড়ে থাকা দেখেন। শুধু যে দেখেন তা না, অন্য কেউ দেখান। আমি এই দৃশ্যটি দেখতে চাইছি না, কিন্তু আমাকে দেখতে হচ্ছে। ক্লাসের এক বক্তৃতায় বলেছিলাম, একজন মানুষের পক্ষে একই সঙ্গে দুই জায়গায় থাকা সম্ভব নয়, কিন্তু ইলেকট্রন যে থাকতে পারে তা অঙ্কের মাধ্যমে তোমাদের বোঝানো হয়েছে। তোমার শরীরের একটি ইলেকট্রন চাঁদ বা মঙ্গল গ্রহে পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। ছাত্রদের একজন শব্দ করে হেসেই নিজেকে সামলে নিয়ে সিরিয়াস হয়ে গেল। আমি তার দিকে তাকিয়ে বললাম, আধুনিক পদার্থবিদ্যা দ্রুত ব্ল্যাক ম্যাজিকের দিকে যাচ্ছে। এখন প্যারালাল ওয়ার্ল্ডের কথা বলা হচ্ছে, মাল্টিভার্সের কথা বলা হচ্ছে। তোমার নাম কি? সে ভীত গলায় বলল, সুমন। আমি বললাম, সুমন ঠিক তোমার মতো একজন, যার নামও সুমন। সে এই মুহূর্তে অন্য একটি জগতে আমার মতো দেখতে একজনের দিকে তাকিয়ে আছে। একটাই শুধু প্রভেদ, তুমি এখানে চশমা পরেছ, সেখানে হয়তো তোমার চোখে চশমা নেই। দুইটা রিয়ালিটি, একটায় তোমার চোখ ভালো, অন্যটায় চোখ খারাপ। তোমার অসীম সংখ্যার রিয়ালিটি নিয়ে অসীম সংখ্যক জগৎ বহমান। বিশ্বাস হচ্ছে? বুঝতে পারছি না স্যার, মাথা ঘোরাচ্ছে। আমি কতক্ষণ স্মৃতির ভেতর ঢুকেছিলাম জানি না। হঠাৎ স্মৃতি থেকে বের হলাম। এখন আর আমি বড় মামার শেফা ফার্মেসিতে নেই, আমাদের গ্রামের বাড়ি কমলাকান্দায়। দূরে কোথাও মাইকিং হচ্ছে, অস্পষ্টভাবে মাইকিংয়ের শব্দ শুনতে পাচ্ছি। একটি বিশেষ ঘোষণা, কমলাকান্দার কৃতি সন্তান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইফতেখার ইসলাম সাহেব ইন্তেকাল ফরমায়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অদ্য বাদ জোহর তার নামাজে জানাজা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হইবে। আপনারা দলে দলে যোগদান করুন। একটি বিশেষ ঘোষণা, কমলাকান্দার কৃতি সন্তান। মায়ের কবরের পাশে আমার জন্য কবর খোঁড়া হচ্ছে। জুম্মা ঘরের মুয়াজ্জিন কবর খোঁড়া তদারক করছেন। ইনার গলার স্বর মিষ্টি। তিনি হাত নেড়ে নেড়ে কবর খোঁড়া বিষয়ে কথা বলছেন। গোরখোদক অবাক হয়ে তার কথা শুনছে। মুয়াজ্জিন বলছেন, কবর দুই প্রকারের হয়, সিন্দুক কবর আর বগদাদি কবর। তোমরা শুধু পারো সিন্দুক কবর। আফসোস। শোনো, কবরের গভীরতা এমন হবে যেন মুর্দাকে যখন জিন্দা করা হবে সে যেন বসতে পারে। মানকের নেকেরের প্রশ্নের জবাব তাকে বসে দিতে হবে, এটাই বিধান। মানকের নেকেরের প্রথম প্রশ্ন কি তুমি জানো? যে না হুজুর। প্রথম প্রশ্ন বড়ই অদ্ভুত। প্রথম প্রশ্ন, তুমি পুরুষ না নারী? বলেন কি? আমি শুনছি তোমার ধর্ম কি, তোমার নবী কে? এইসব প্রশ্নও করা হবে। তবে প্রথম প্রশ্ন, তুমি পুরুষ না নারী? এই প্রশ্ন করার অর্থ কি জানো? যে না। এই প্রশ্ন থেকে বোঝা যায় মানকের নেকের মৃত ব্যক্তির বিষয়ে কিছুই জানে না। আচানক হইলাম। আচানক হওয়ার কিছুই নাই, সবসময় খেয়াল রাখবা,
তুমি পুরুষ। মানকের প্রশ্ন করল, তুমি পুরুষ না নারী? মানকের নেকেরের চেহারা সুরত দেখে তোমার কলজা গেল শুকায়ে। তুমি ভুলবশত বললা আমি নারী, তাইলেই ধরা খাইছ। শুরু হইব থানার মায়ের। থানার মায়ের কি? আসামি ধইরে নিয়া পুলিশ থানার যে মার দেয় তার নাম থানার মায়ের। এই মুয়াজ্জিন সাহেব বড় মামার ঘনিষ্ঠ বন্ধু। বড় মামা আমাদের বাড়িতে থাকতেন। বাবা তাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। মুয়াজ্জিনের সঙ্গে বড় মামার মাদ্রাসায় পরিচয়। তার নাম মুন্সি রইস। কথায় কথায় বড় মামা তাকে বলেন বুরবাক। মুয়াজ্জিন সঙ্গে সঙ্গে বলেন, তুমিও বুরবাক, 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 বুরবাক। বড় মামার খবরটা আমি তার বন্ধুকে বলতে পারছি না। জীবিত মানুষের এই ক্ষমতা আছে, মৃতের নেই। একসঙ্গে অনেকগুলো পাখি ডাকছে। বড় মামা কি মারা গেছেন? বড় মামার মৃত্যুতে প্রচুর পাখি ডাকার কথা। মামা হলেন পক্ষী বন্ধু। তার একটাই নেশা, বনে জঙ্গলে ফলের গাছ লাগানো, পাখিদের খাওয়ার জন্য ফল। প্রতি বছর বৈশাখ মাসে মিনি ট্রাক ভর্তি ফল গাছের চারা নিয়ে তিনি বনে ঢোকেন। গাজীপুরের শালবনে তার লাগানো লিচু গাছের পাকা লিচু দেখতে একবার আমি তার সঙ্গে বনে ঢুকেছিলাম। অনেক খোঁজাখুঁজি করেও মামা লিচু গাছ বের করতে পারেননি। বনে জঙ্গলে ফলের গাছ লাগানো নিয়েও মুন্সি রইসের সঙ্গে মামার ঝগড়া। মুন্সি রইস বলতেন, ফলের গাছ তুমি লাগাও, মানুষের জন্য লাগাবা। পশু পাখির খাদ্যের ব্যবস্থা আল্লাহ পাক করেন। পিঁপড়ার কোনো খাদ্যের অভাব হয় না, মানুষের হয়। মানুষকে তিনি জ্ঞান বুদ্ধি দিয়েছেন বলে মানুষকে নিজের খাদ্য সংগ্রহ করতে হয়। মামা বিরক্ত হয়ে বলতেন, সব ফল মানুষ খেয়ে ফেললে পাখিরে কি খাবে? বুরবাক। তুমিও বুরবাক, পশুবন্ধু সাচ্ছে। চুপ, তুমি চুপ। মাইকের ঘোষণা শুনে থালা হাতে ফকির মিসকিন আসতে শুরু করেছে। তাদের চোখে মুখে আনন্দ। 2টা গরু জবাই করা হবে। লাশ দাফনের পর ফকির মিসকিন খাওয়ানো হবে। ফকির মিসকিনদের জন্য একটা গরু, ভদ্রদের জন্য আরেকটা গরু, যারা গরু খান না তাদের জন্য খাসির মাংস। আমার মৃত্যুর কারণে যে 3টি অবোধ প্রাণী মারা যাচ্ছে তাদের দেখলাম। 2টা গরুই মহানন্দে ঘাস খেয়ে যাচ্ছে, ছাগলটা কিছু খাচ্ছে না। মৃত্যুর পর এই প্রাণীদের কি আলাদা কোনো জগৎ আছে? তাদের কি আত্মা আছে? আমার ইচ্ছা করছে গ্রামের বাড়িতে যেতে। অনেকদিন বাড়ি দেখি না। বাড়ির পেছনের সবুজ শ্যাওলা ঢাকা পুকুরটা অদ্ভুত। এই পুকুরে আছে প্রকাণ্ড 2টা গজার মাছ। মাঝে মধ্যে গজার মাছ ধরার চেষ্টা চালানো হয়, কখনো ধরা যায় না। অনেকের ধারণা এই 2টা মাছ না, জিন মাছের রূপ ধরে পুকুরে বাস করে। এই পুকুরের আরও রহস্য আছে। হঠাৎ হঠাৎ পুকুর ভর্তি হয়ে যায় পদ্ম ফুলে। তখন বুঝতে হবে আমাদের বাড়ির কারো মৃত্যু হবে। ছোট চাচা যখন মারা গেলেন তখন পদ্ম ফুলে পুকুর ভর্তি হয়ে গিয়েছিল। আমার বড় ভাই যখন জাম গাছের ডালে দড়ি ঝুলিয়ে ফাঁস নিলেন তখনও পুকুর ভর্তি ছিল পদ্ম ফুলে। দাদাজান তখন বেঁচে। তিনি হুকুম দিলেন, সব পদ্ম শিকড় ছিঁড়ে তুলে আনো, একটা পদ্ম যেন না থাকে। আমার মৃত্যুতে কি আবার পদ্ম ফুলে পুকুর ভর্তি হয়েছে? একবার যদি দেখতে পারতাম, খুব দেখতে ইচ্ছা করছে। ইচ্ছা করলেও বাড়িতে যেতে পারছি না। মৃতের কোনো ইচ্ছা অনিচ্ছা নেই, অন্যের ইচ্ছাই তার ইচ্ছা। সেই অন্যটাকে আমার ডেড বডি আসছে না এই খবর মনে হয় পৌঁছে গেছে। গোরখোদক এবং মুয়াজ্জিন চলে গেছেন। অনেকেই চলে গেছে, শুধু ফকির মিসকিনদের দল যাচ্ছে না। তারা হতাশ, কি করবে বুঝতে পারছে না। এদের লিডার শ্রেণীর একজন ক্ষুব্ধ গলায় বলছে, খবর দিয়ে আইন নাকি ফাজলামি। লিডারের কথায় সবাইকে সায় দিতে হয়। বাকি ফকির মিসকিনরা তাই করছে, সায় দিচ্ছে। লিডার বলল, আজ খানা দিবে না মানলাম, কবে দিবে সেটা তো বলা লাগবে। লিডারের পাশের জন বলল, অবশ্যই অবশ্যই, প্রয়োজনে বাড়িঘর ভাঙচুর হবে, এমন বদদোয়া দিব গোষ্ঠীসুদ্ধা ময়রা সাফ হয়ে যাবে। মহিলা ফকির বলল, ন্যায্য কথা বলেছেন, অতি ন্যায্য। লিডার বলল, ন্যায্য কি বলেন, এই কথা ন্যায্যের উপর দেওয়া যায়। কোনো খোঁজখবর না নিয়ে যারা আয়োজন করছে তারারে মায়ের দন দরকার। সমবেত আওয়াজ,
অবশ্যই অবশ্যই। আয়োজক কারা বোঝা যাচ্ছে না। এর মধ্যে বেশ কিছু গাড়ি ঢাকা থেকে চলে এসেছে। একটা মাইক্রোবাস ভর্তি করে আমার বিশ্ববিদ্যালয়ের কিছু কলিগ চলে এসেছে। দীর্ঘ পথভ্রমণে তারা ক্লান্ত, ফকির মিসকিনদের মতোই ক্ষুধার্ত। তারাও ফুডের কি ব্যবস্থা তা নিয়ে নিজেদের মধ্যে কথা বলাবলি করছে। তাদেরকেও কিছুটা ক্ষিপ্ত মনে হচ্ছে। ক্ষুধা সব মানুষকে এক কাতারে ফেলে। মৃত্যুর পরের জগতে ক্ষুধা নেই। সেখানে এই কারণেই হয়তো সবাইকে এক কাতারে ফেলা যাবে না। বৃষ্টি শুরু হয়েছে, আমাদের অঞ্চলের বিখ্যাত ঝুম বৃষ্টি। কিছুক্ষণের মধ্যেই খোঁড়া কবরে পানি জমে গেল। বেশ কিছু ব্যাঙ পানিতে ঝাপাঝাপি করে আনন্দ প্রকাশ করছে। অপ্রত্যাশিতভাবেই তাদের জন্য পানির ব্যবস্থা হয়েছে। তাদের আনন্দিত হবারই কথা। শহরের ঝুম বৃষ্টি আর গ্রামের ঝুম বৃষ্টি আলাদা। শহরের ঝুম বৃষ্টি মানেই দুর্ভোগ। রাস্তায় এক হাঁটু পানি, তীব্র যানজট, দূষিত বিষাক্ত পানিতে পা ডুবিয়ে পথচারীর বাড়ি ফেরা। গ্রামের ঝুম বৃষ্টি মানে বিশুদ্ধ আনন্দ। অনেকদিন আগে বাড়ির পুকুর ঘাটে বসে আছি। শুরু হলো ঝুম বৃষ্টি। দিঘির পানিতে বৃষ্টি পড়ছে, বুদবুদ উঠছে। দেখে মনে হচ্ছে পুকুরটা আনন্দে খলখল করে হাসছে। বাতাসে গাছের ডালপালা দুলছে। মনে হচ্ছে বৃষ্টির আনন্দে তারা নাচতে শুরু করেছে। বৃষ্টি শুরু হয়েছিল বিকেলে। আমি ঠিক করলাম বৃষ্টি না থামা পর্যন্ত ঘাটে বসে থাকব। বৃষ্টি থামল এশার আজানের পর। তখন এক অদ্ভুত দৃশ্যের সূচনা হল। হাজার হাজার জোনাক পোকা বের হয়ে এলো। তারা সবাই একত্র হয়ে একটা বলের মতো বানাচ্ছে। আবার মুহূর্তের মধ্যে বল ভেঙে চারিদিকে ছড়িয়ে পড়ছে, আবার বল তৈরি করছে। এক সময় তারা আমার চারদিকে ঘুরতে লাগলো। সেই ঘোরাও বিচিত্র। কিছুক্ষণ ক্লকওয়াইজ, আবার কিছুক্ষণ অ্যান্টি ক্লকওয়াইজ। আমার মনে হলো এই জোনাকেরা আমাকে কিছু বলার চেষ্টা করছে, বলতে পারছে না। নিম্ন শ্রেণীর কীটপতঙ্গের সঙ্গে আমাদের মানসিক যোগাযোগের কোনো ব্যবস্থা প্রকৃতি রাখেনি। খ্রিস্টান ধর্মযাজক লেমেট্রি একবার প্রার্থনা শেষ করে তার লেখার টেবিলে বসেছিলেন। বেচারা মানসিকভাবে বিপর্যস্ত। কারণ সেদিন সন্ধ্যায় তিনি মহান পদার্থবিদ আইনস্টাইনের ধমক খেয়েছেন। 1927 সালের কথা। ব্রাসেলসের সলভে কনফারেন্সে এই ধর্মযাজক আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির ওপর একটি রচনা পাঠ করেন। যেহেতু আইনস্টাইন স্বয়ং সেই সভায় উপস্থিত, লেমেট্রির আগ্রহের সীমা ছিল না। লেমেট্রি তার রচনায় দেখান যে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির সমাধান দাবি করে মহাবিশ্ব প্রসারণশীল, সর্বদিকে তা ছড়িয়ে পড়বে। আইনস্টাইন ধমক দিয়ে বলেন, অঙ্ক দিয়ে সব কিছু বিচার করবে না। অন্ধের মতো অঙ্ক অনুসরণ করলে যে পদার্থবিদ্যা তোমরা বের করবে তা হল ঘৃণ্যকর, অ্যাবোমিনেবল ফিজিক্স। লেমেট্রি তার ডায়েরিতে লিখলেন, আমি মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত অবস্থায় লেখার টেবিলে বসেছিলাম। তখন একটা মশা এসে আমার কানের কাছে গুনগুন করতে লাগল। তার কাজ আমাকে বিরক্ত করা, কিন্তু আমি বিরক্ত হচ্ছিলাম না। আমার মনে হচ্ছিল সে আমাকে সান্ত্বনার কথা বলছে। আমি কথাগুলো বুঝতে পারছি না। সে শুধু যে আমাকে সান্ত্বনা দিচ্ছিল তা না, আমাকে কাজ চালিয়েও যেতে বলছিল। তার 2 বছর পরই অ্যাস্ট্রোনমার হাবল সাহেব মাউন্ট উইলসন অবজারভেটরির পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দূরবীন দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ঘোষণা করেন সব গ্যালাক্সি মিল্কিওয়ে গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে। মহাবিশ্ব সম্প্রসারণশীল। আইনস্টাইন লজ্জিত হয়ে লেমেট্রিকে চিঠি লিখে জানালেন, তোমার থিওরি বিস্ময়করভাবেই সুন্দর, আমার অভিনন্দন। জীবিত মানুষের জীবনের একটা অংশ কাটে সুন্দরের অনুসন্ধানে। কেউ জোনাক পোকার ঝাঁকের সৌন্দর্য খোঁজে, আবার লেমেট্রির মতো মানুষেরা বিগ ব্যাং থিওরির ভেতরের সৌন্দর্য খোঁজে। পরকালের মানুষেরাও নিশ্চয় সৌন্দর্য খুঁজবে। কি সৌন্দর্য খুঁজবে? আমি আমার শবদেহের জন্য খোঁড়া কবর দেখছি, বৃষ্টি দেখছি, দূরের মাইকের শব্দ শুনছি। এদের মনে হয় কেউ খবর দেয়নি ডেড বডি আসছে না। একটি বিশেষ ঘোষণা,
কমলাকান্দার কৃতি সন্তান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইফতেখার সাহেবের জানাজা। দিনের আলো দ্রুত নিভে যাচ্ছে। আজও কি রাতে বৃষ্টি থামবে এবং ওই বিশেষ দিনটির মতো ঝাঁকে ঝাঁকে জোনাকি বের হবে? মনে হচ্ছে তাই হবে। আমি বা আমার চেতনা বা অন্য কিছু এখন দিল রোডের বাড়িতে, আমার নিজের বাড়ি। এখানে কিভাবে উপস্থিত হয়েছি তা জানি না। আমার অবস্থা স্রোতে গা ভাসিয়ে দেওয়ার মতো। স্রোত যেদিকে নিয়ে যাবে আমাকে যেতে হবে। নিজের স্বাধীন ইচ্ছায় কিছু করার নেই। মনে হচ্ছে আমার চিন্তা নিয়ন্ত্রিত। নিজের বাড়িতে এসে আমি আনন্দে অভিভূত হয়েছি। মনে হচ্ছে কত দীর্ঘ দিবস, কত দীর্ঘ রজনী না আমাকে বাইরে কাটাতে হয়েছে। এখন ফিরে এসেছি। সব আগের মতোই আছে। পলিন তার ঘরে ইন্টারনেটে কি যেন দেখছে। মনে হয় ফেসবুক আপডেট করছে। রুবিনা শাওয়ার ছেড়ে গোসল করছে। সকাল 10টা বাজে। এই সময় সে একবার শাওয়ার নেয়। শাওয়ার নিয়ে সকালের নাস্তা করে। আরেকবার শাওয়ার নেয় রাতে ঘুমোতে যাওয়ার আগে আগে। রান্নাঘরে নতুন একটা কাজের মেয়েকে দেখতে পাচ্ছে। সে রুবিনার ব্রেকফাস্ট রেডি করছে। 1 স্লাইস রুটি, 1 গ্লাস মাল্টার রস, 1 কাপ দুধ, একটা সেদ্ধ ডিম। টিপট ভর্তি হালকা লিকারের চা দেওয়া হবে। রুবিনা নাস্তা করার ফাঁকে ফাঁকে চা খাবে। দিনের প্রথম সিগারেটটা অবশ্য শুরুতেই খাবে, মাল্টার রসের গ্লাসে চুমুক দিয়ে। কাদের রান্নাঘরে ঢুকেছে। সে গলা নিচু করে বলল, ড্রয়িং রুমে গেস্ট আছে, 1 কাপ কফি দেন, দুধ চিনি অফ, ব্ল্যাক কফি। দুধ চিনি ছাড়া এই জিনিস মানুষে কেমনে খায় কে জানে। সালমা বলল, কফি আপনি নিজে বানিয়ে নিয়ে যান, আমার হাত বন্ধ। কাদের বলল, গেস্টকে আসছে শুনলে হাতের কাজ বন্ধ হয়ে যাবে। ডিবির ইন্সপেক্টর ম্যাডামকে অ্যারেস্ট করতে আসছে। কোন কি? মার্ডার চার্জ। ম্যাডাম আমাদের স্যাররে বিষ খাওয়াই মেরেছে। পত্রিকায় খবর চলে এসেছে। ও আল্লাহ! আপনার তো ও আল্লাহ বলার দরকার নাই, ম্যাডাম বলবে ও আল্লাহ। যত্ন করে কফি বানিয়ে দেন, নিয়ে যাই। কফির সঙ্গে আর কিছু দিব? কেক দিব? শুধু কফি চেয়েছে, শুধু কফি নিয়ে যাব। বাড়তি যত্ন করলে সন্দেহ করবে, পুলিশের লোক। আমি নিজেও বিপদের মধ্যে আছি। দুনিয়ার প্রশ্ন করতেছে। আপনি বেঁচে গেছেন, আপনি জয়েন করেছেন স্যারের মৃত্যুর পর। তারপরেও টুকটাক প্রশ্ন আপনারও করবে। ডিবি পুলিশ নিজের বাপরেও ছাড়ে না, এমন খতরনাক জিনিস। কাদের কফি নিয়ে অতি বিনীত ভঙ্গিতে ডিবি ইন্সপেক্টর খলিলের সামনে রাখল। খলিল বলল, থ্যাংক ইউ। কাদের বিনয়ে ভেঙে পড়ে বলল, স্যার নো মেনশন। খলিল বলল, বসার ঘরে বেশ কয়েকটা অ্যাস্ট্রে দেখছে, এখানে কি সিগারেট খাওয়া যায়? জি খাওয়া যায়। সিগারেট কি আপনার সঙ্গে আছে না এনে দিব? সিগারেট সঙ্গে আছে। স্যার লাইটার কি আছে? আছে, থ্যাংক ইউ। নো মেনশন স্যার। ম্যাডাম এখন শাওয়ার নিতেছেন। শাওয়ার নিয়ে ব্রেকফাস্ট করবেন, তারপর আপনার কাছে আসবেন। কোনো অসুবিধা নেই, আমি অপেক্ষা করব। ম্যাডামের মেয়েটি কি বাসায় আছে? যে আছে। কি করতেছে জানি না, দেখে আসব? দেখে আসতে হবে না, আপনি আমার সামনে বসুন। আপনার স্যারকে যে রাতে হাসপাতালে নিয়ে যান, সে রাতের ঘটনা আপনার মুখ থেকে শুনি। ঘটনা যা ঘটেছে তাই বলবেন, নতুন কিছু যুক্ত করবেন না, আবার কিছু বাদও দেবেন না। বলুন কি ঘটেছিল। কাদের কি ঘটেছিল বেশ গুছিয়ে বলছে। আমি কাদেরের কথা শুনছি, সে কি ভাবছে তাও বুঝতে পারছি। পুলিশ ইন্সপেক্টর খলিল কি ভাবছেন তা বুঝতে পারছি না। মনে হয় তিনি কিছু ভাবছেন না, কিংবা যে আমাকে নিয়ন্ত্রণ করছে সে খলিলের ভাবনা আমাকে জানাতে চাচ্ছে না। কাদের বলছে, স্যার আমি থাকি 1 তলায়। রাত আনুমানিক 1:30 ঘটিকায় ম্যাডাম আমার ঘরে ধাক্কা দিলেন। আমি দরজা খুলতেই ম্যাডাম বললেন, মেন রোডে গিয়ে দাঁড়াও, তোমার স্যারের শরীর খারাপ, অ্যাম্বুলেন্স আসতে বলেছে, এর মধ্যে চলে আসার কথা, তুমি অ্যাম্বুলেন্সকে বাসা চিনিয়ে নিয়ে আসবে। ম্যাডামের কথা শুনে
আমি দৌড়ে রাস্তায় চলে গেলাম। খলিল বলল, স্যারের কি হয়েছে জানতে চাইলেন না? তখন জানতে চাই নাই। অ্যাম্বুলেন্স আসার পর জানতে চেয়েছেন? জি না, তখন রোগী নিয়ে দৌড়াদৌড়ি। অ্যাম্বুলেন্সের সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন? জি অবশ্যই। খলিল সিগারেট ধরাতে ধরাতে বলল, ওই রাতে আপনার ম্যাডাম আপনার ঘরে যান নাই। তিনি আপনাকে মোবাইল টেলিফোনে সিগারেট কিংবা গাজার পুরি আনতে বলেছেন। আপনি ওই জিনিস নিয়ে ফিরে এসে শোনেন অ্যাম্বুলেন্স এসে আপনার স্যারকে নিয়ে গেছে। আপনি হাসপাতালেও যান নাই। আমি বুঝতে পারছি কাদের ভয়ে আতঙ্কে অস্থির হয়ে পড়েছে। পুলিশ ইন্সপেক্টরের প্রতিটি কথাই সত্য। কাদের ভেবে পাচ্ছে না এই লোক এত কিছু জানল কিভাবে। খলিল হাই তুলতে তুলতে বলল, সমানে মিথ্যা বলে যাচ্ছেন। শরীর থেকে চামড়া খুলে ফেলব। কানে ধরে 10 বার উঠবস করুন। খলিলের কথা শুনে আমি অবাক। মিষ্টি গলায় আপনি আপনি করে কানে ধরে উঠবস করতে বলছে। কাদের সঙ্গে সঙ্গে আদেশ পালন করল। খলিল বলল, আমি যতক্ষণ এই বাড়িতে থাকব আপনি ততক্ষণ কানে ধরে থাকবেন। আপনার ম্যাডাম যদি কান থেকে হাত নামাতে বলে তারপরেও নামাবেন না। অবশ্যই। স্যার বাথরুমে কি যাওয়া যাবে? যাওয়া যাবে না কেন, কানে ধরে যাবেন। খলিল আরেকটা সিগারেট ধরালো। সে আনন্দিত এবং উৎফুল্ল। খলিল চমৎকার প্যাচ খেলাচ্ছে। আমি প্রায় নিশ্চিত সে রুবিনাকে প্যাচে ফেলবে। সে প্রস্তুতি নিয়েই এসেছে। আপনার নাম যেন কি? কাদের। এত লম্বা নামে তো ডাকতে পারবো না। এখন থেকে আপনার নাম কাদু। অসুবিধা নাই স্যার। এখন যান, আপনার ম্যাডামের ব্রেকফাস্ট টেবিলের পাশে দাঁড়িয়ে থাকুন। ম্যাডাম যখন জিজ্ঞেস করবে কানে ধরা কেন, তখন আমার কথা বলবেন। খবরদার, কান থেকে হাত নামাবেন না। কান থেকে হাত নামালে আপনাকে ট্যাবলেটের মতো গিলে ফেলব। কান থেকে হাত নামাবো না স্যার। আপনি যখন বলবেন তখন নামাবো, তার আগে না। খলিল ভুল করেছে। রুবিনা সহজ চিজ না। কাদেরকে কানে ধরিয়ে সে রুবিনাকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে। রুবিনা ভয় পাওয়া টাইপ মেয়ে না। খলিলের সঙ্গে রুবিনার কথোপকথনের জন্য আমি অপেক্ষা করছি। আনন্দময় অপেক্ষা বলা যেতে পারে। কোনো একটা ভালো সিনেমা দেখার আগের মুহূর্তের আনন্দের মতো আনন্দ। মৃতদেরও তাহলে আনন্দ বেদনার ব্যাপার আছে, তবে আনন্দ বেদনার তীব্রতা কম। কাদের কানে ধরে ঘুরছে, দৃশ্যটি মজা লাগছে। জীবিত মানুষ অন্যের বিব্রত অবস্থায় আনন্দ পায়, এ জগতেও তাই। রুবিনা সিগারেট হাতে ড্রয়িং রুমে বসতে বসতে বলল, সরি দেরি করলাম। খলিল উঠে দাঁড়ালো। বিনীত গলায় বলল, ম্যাডাম কোনো সমস্যা নেই। কাদের বলে একজন আমাকে কফি দিয়েছে, কফি খাচ্ছিলাম। খলিল চাচ্ছিল কাদেরের প্রসঙ্গ উঠায় রুবিনা তার কানে ধরে দাঁড়িয়ে থাকা বিষয়ে কিছু বলবে। রুবিনা কিছুই বলল না। খলিল বলল, আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর ইফতেখারুল ইসলাম স্যারের ভিসেরা রিপোর্ট হাতে এসেছে। পাকস্থলীতে টক্সিক বস্তু পাওয়া গেছে, উচ্চমাত্রায় অরেগানো ফসফরাস। রুবিনা সিগারেটে টান দিয়ে বলল, ও আচ্ছা। খলিল চোখ শুরু করে বলল, বিষটা কেউ তাকে খাইয়েছে। রুবিনা বলল, কিংবা নিজেই খেয়েছে। খলিল আবার বলল, এই আশঙ্কা অবশ্যই আছে। সেক্ষেত্রে ভিকটিম ডেথ নোট রেখে যাবে, কিংবা মৃত্যুর আগে কাউকে বলে যাবে। আপনাকে কে কিছু বলে গেছেন? না, তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়েছি। 3 দিন 3 রাত হাসপাতালে ছিল। মাঝে মধ্যে জ্ঞান ফিরেছে, কথাবার্তা বলেছে, কিন্তু বিষ খাওয়া নিয়ে কিছু বলেনি। খলিল বলল, আমার শ্রদ্ধেয় শিক্ষকের খাতাপত্র, ডায়েরি এইসব পরীক্ষা করে দেখতে চাই। রুবিনা শক্ত গলায় বলল, কথায় কথায় আমার শ্রদ্ধেয় শিক্ষক এই বুলশিট কপচাবেন না। আপনি কখনো তার ছাত্র ছিলেন না। আপনি যেমন আমার বিষয়ে খোঁজ নিচ্ছেন, আমিও আপনার বিষয়ে খোঁজ নিয়েছি। অ্যাপ্লাইড ফিজিক্সে আপনি কখনো পড়েননি। আপনি ইংরেজি ভাষা ও সাহিত্যের ছাত্র, অনার্স পর্যন্ত পড়েছেন। অনার্সে 3rd ক্লাস পাওয়ায় আপনার এমএ করা হয়নি। আপনি কবিতা লেখার চেষ্টা করেন। পূর্ণিমা সেন ছদ্মনামে কিছু অতি অখাদ্য কবিতা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। যা করবেন নিজের উপর বিশ্বাস রেখে করবেন, কোনো মেয়ের নামের আড়ালে করবেন না।
খলিল থতমত ভাব কাটাতে কাটাতে বলল, আমি কি একটা সিগারেট ধরাতে পারি? রুবিনা বলল, অবশ্যই পারেন। আমি যদি সিগারেট খেতে পারি, আপনিও পারেন। ভালো কথা। কাদের কানে ধরে ঘুরছে কেন? ম্যাডাম, ও আমাকে কিছু মিথ্যা ইনফরমেশন দিয়েছে। মিথ্যা ইনফরমেশনের শাস্তি যদি কানে ধরা হয়, তাহলে সিগারেট ফেলে আপনারও তো কানে ধরে দাঁড়িয়ে থাকা উচিত। আপনিও আমাকে মিথ্যা ইনফরমেশন দিয়েছেন। বলেছেন আপনি আমার স্বামীর ডিরেক্ট স্টুডেন্ট, যা আপনি না। খলিল বলল, ম্যাডাম, কাদের একটি হত্যাকাণ্ডের সাসপেক্ট। আপনিও সাসপেক্ট। আমি তদন্তকারী অফিসার। মামলার তদন্তের সাহায্যের জন্য আমরা সাসপেক্টদের সঙ্গে কিছু মেন্টাল গেম খেলি। তার সঙ্গে আমি এক ধরনের মেন্টাল গেম খেলছি। কাদেরের মোরালিটি ভেঙে দেওয়া হয়েছে। এখন চট করে মিথ্যা বলবে না। আমি একজন সাসপেক্ট। জি ম্যাডাম, এ বাড়িতে যারা আছে সবাই সাসপেক্ট। আপনার মেয়ে পলিন, যার বয়স 13 বছর, সেও সাসপেক্ট। চালনি দিয়ে চেলে মূল আসামি বের করা হবে। এই কাজটি আমি ভালো পারি। কবি হিসাবে আমি ব্যর্থ হতে পারি, তদন্ত কর্মকর্তা হিসেবে আমার সুনাম আছে। রুবিনা বলল, আমি যেহেতু সাসপেক্ট, আপনি নিশ্চয়ই আমার সঙ্গে মেন্টাল গেম খেলবেন বা খেলা শুরু করেছেন। আপনার সঙ্গে আমি মেন্টাল গেম এখনও শুরু করিনি, তবে অবশ্যই শুরু করব। কখন শুরু করবেন? আপনি অনুমতি দিলে এখনই শুরু করতে পারি। ম্যাডাম, আমি আপনার স্বামীর ডেড বডি নিয়ে এসেছি। বারান্দায় দাঁড়ালেই দেখতে পাবেন। পুলিশের গাড়ির পেছনে একটা অ্যাম্বুলেন্স আছে। অ্যাম্বুলেন্সের ভেতর কফিনে ডেড বডি আছে। সুরতহাল যেহেতু শেষ হয়েছে, ডেড বডির কাজ শেষ। খলিল পকেট থেকে হলুদ খাম বের করল। হলুদ খামের ভেতর সরকারি সিলের কাগজ। খলিল সাহেব কাগজ এগিয়ে দিয়ে বলল, ম্যাডাম, এইখানে সই করে ডেড বডি রিসিভ করুন। রুবিনা সই করল। খলিল আবার বলল, সুরতহালের ডেড বডি এভাবে হ্যান্ডওভার করা হয় না, নানা ঝামেলার ভেতর দিয়ে যেতে হয়। আমি দৌড়ঝাঁপ করে বিশেষ ব্যবস্থায় নিয়ে এসেছি। এটাই আমার মেন্টাল গেম। কাদেরকে আমি অ্যারেস্ট করে নিয়ে যাব ভেবেছিলাম, ওকে আপাতত রেখে যাচ্ছে। বাসায় ডেড বডি। আপনাকে অনেক কাজকর্ম করতে হবে। একজন পুরুষের সাহায্য দরকার। রুবিনার ঠোঁটের কোনায় ক্ষীণ হাসির রেখা দেখা দিয়েই মিলিয়ে গেল। সে মেন্টাল গেমটা পছন্দ করেছে। ম্যাডাম, অনুমতি দিলে আমি উঠি। আপনার এখন অনেক ঝামেলা। ডেড বডি দ্রুত কবর দেওয়ার ব্যবস্থা করুন। অতিরিক্ত গরম। ডেড বডি ডিকম্পোজ হওয়া শুরু করেছে। রুবিনা সিগারেট ধরালো। সে বড় রকমের ধাক্কা খেয়েছে এরকম মনে হচ্ছে না। খলিল ডাকল, কাদু কোথায়? কাদু। রুবিনা বলল, কাদুটাকে? কাদের অনেক লম্বা নাম তো, এজন্য শর্ট করে কাদু ডাকছে। আপনি যেমন আপনার স্বামীর বন্ধু রুবিউলকে রুবি ডাকেন, অনেকটা সেরকম। কাদু এসে সামনে দাঁড়িয়েছে। সে এখনো কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। চোখ লাল, কপালে বিন্দু বিন্দু ঘাম। খলিল বলল, অনেকক্ষণ তোমার সঙ্গে আপনি আপনি করে কথা বলা হয়েছে। এখন থেকে তুমি, তারপর তুই, ঠিক আছে? কাদের বলল, জি স্যার, ঠিক আছে। কাদু, কান থেকে হাত নামাও। তোমার এখন প্রচুর কাজ। তোমার স্যারের ডেড বডি নিয়ে এসেছে। কোথায় রাখবে ঠিক করো। প্রচুর বরফ লাগবে, বরফের ব্যবস্থা করো। গ্রামের বাড়িতে ডেড বডি নিতে চাইলে মাইক্রোবাসের ব্যবস্থা করো। চা পাতা ফাতা কী যেন লাগে। কোনো একটা শেষ বিদায় স্টোরে চলে গেলে সব কিছু পাবে। রুবিনা বলল, উইল ইউ প্লিজ লিভ আস নাও? খলিল দাঁড়াতে দাঁড়াতে বলল, অবশ্যই ম্যাডাম, এক্ষুনি চলে যাচ্ছে। আমার ধারণা কেউ টেলিফোন করলে আপনি এখন ধরবেন না। দয়া করে আমারটা ধরবেন। আপনার নিজেকে ক্লিয়ার করার একটা পথ আছে। যদি আপনার স্বামীর লেখা কোনো কাগজ পান, যদি লেখা থাকে আমি স্বেচ্ছায় বিষ পান করেছি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, এরকম কিছু যদি পান আপনি উদ্ধার পেতে পারেন। এখন একটা সৎ পরামর্শ দেব। রুবিনা বলল, কিরকম? এনায়েত নামে একজন লোক আছে, কারওয়ান বাজারে থাকে। মানুষের সই জাল করার ব্যাপারে তার দক্ষতা অসাধারণ। জাল পাসপোর্ট, জাল দলিলে তার উপর কেউ নেই। তার টেলিফোন নাম্বার কি দেব? রুবিনা জবাব দিল না, কঠিন চোখে তাকিয়ে রইল।
এই প্রথম আমি খলিল কি চিন্তা করছে তা ধরতে পারলাম। এনায়েত নামের লোকটিও তার ফাঁদের অংশ। এনায়েত ডিবি পুলিশের লোক। রুবিনা তার কাছে জাল কাগজ তৈরি করতে যাবে, এটাই ফাঁদ। কফিন রাখা হয়েছে শোবার ঘরের উত্তরের বারান্দায়। বাড়িতে থমথমে আতঙ্ক। কাদের মাথায় টুপি পরে ফেলেছে। টুপি মাথায় কাদেরকে কখনো দেখিনি। তাকে অদ্ভুত দেখাচ্ছে। টুপির কারণেই হয়তো তার মুখ লম্বাটে হয়েছে। কাদের কাপ ভর্তি চালে আগরবাতি জ্বালিয়ে দিয়েছে। আগরবাতিগুলো হয় ভেজা কিংবা কোনো ভেজাল আছে, একটু জ্বলেই নিভে যাচ্ছে। কাদের ব্যস্ত আগরবাতির তদারকিতে। সালমা মাথায় ঘুমটা দিয়ে রান্নাঘরে সময় কাটাচ্ছে। ধোয়া বাসন আরেকবার ধুয়ে ফেলেছে। মুখে বিড়বিড় করছে, আল্লাহ রহম করো। দুপুরে এই বাড়িতে রান্না হবে কিনা তা বুঝতে পারছে না। মরা বাড়িতে চুলা জ্বালানোর নিয়ম নেই, তবে বড় লোকের বাড়ির নিয়মকানুন থাকে আলাদা। দুপুরে ম্যাডাম যদি বলেন খানা লাগাও, তখন সে কি করবে? কাদেরের কাছে সে পরামর্শ চেয়েছিল। কাদের মুখ ঝামটা দিয়ে বলেছে, আমারে জিজ্ঞেস করবেন না, আমার সব বুদ্ধি শেষ, যা করার নিজের বুদ্ধিমতো করেন। সালমা বলল, রাইস কুকারে চাল দিয়া রাখি, আর ফ্রিজ থেকে ইলিশ মাছ বার করে রাখি। ম্যাডাম খানা দিতে বললে 10 মিনিটের মধ্যে খানা দিতে পারবো। রান্না করা খাসির মাংস আছে, মাইক্রো ওভেনে গরম করে দিব, চলবে না? কাদের বলল, চলবে কিনা জানি না, আমি বাঁচি না নিজের যন্ত্রণায়। কাদের অবশ্যই নিজের যন্ত্রণায় অস্থির। সে পালিয়ে যাওয়ার ধান্দায় আছে। বাগেরহাটে থাকে তার স্কুল জীবনের বন্ধু শামসুদ্দিন। শামসুদ্দিনের কাঠচেরায়ের কল আছে। তার কাছে মাসখানেক পালিয়ে থাকা যায়, প্রয়োজনে সেখান থেকে ইন্ডিয়া চলে যাওয়া। ডিবি পুলিশের ভাবভঙ্গি তার কাছে মোটেই ভালো লাগছে না। এই হারামজাদা অবশ্যই তাকে রিমান্ডে নিয়ে যাবে। পালিয়ে যেতে হলে তাকে যেতে হবে এক কাপড়ে। ব্যাগ নিয়ে বের হলেই সবাই সন্দেহ করবে। খালি হাতেও যাওয়া যায় না, টাকা পয়সা দরকার। কাদের তার মানিব্যাগ খুলে টাকা গুনল। 1000 টাকার একটা নোট আছে, ভাঙতি টাকা 250 মতো। এত অল্প টাকা নিয়ে রওনা হওয়া ঠিক না। কয়েকটা জরুরি জিনিস কেনা দরকার, এই বলে কি সেই ম্যাডামের কাছে টাকা চাইবে? ম্যাডাম এখন দুঃখ ধান্দায় আছে। এ অবস্থায় কত টাকা যাচ্ছে তা কেউ খেয়াল করে না। বইটির বাকি অংশ শুনতে সাথেই থাকুন। বাকি অংশের ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে।